হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 4-এর অ্যাক্টিভিটি 5 থেকে করাবো। চলো শুরু করা যাক। ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে উপযুক্ত পরিমাণে তথ্য নিয়ে নিচের যে ছকটি আছে সেটি পূরণ করো। দেখো, একদিকে লেখা আছে কজ আর একদিকে এফেক্ট। কজ মানে কি? কারণ, আর এফেক্ট মানে ফল। একদিকে আমাদের কারণ লিখতে হবে এবং অন্যদিকে সেই কারণের ফল লিখতে হবে। দেখো, প্রথমটা কি আছে? এফেক্টে আছে, অর্থাৎ ফলের দিকে। দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস। বণিকটি একটি গ্রামের খামার বাড়িতে চলে গেলেন। এর কারণ কী ছিল? এখানে কজে হবে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বণিকটি তার সমস্ত সম্পদ একটা সামুদ্রিক ঝড়ে হারিয়ে ফেলেছিলেন। এর ফলে তিনি একটি গ্রামের খামার বাড়িতে চলে গিয়েছিলেন। দ্বিতীয়টা কী আছে? দ্য মার্চেন্ট প্রমিসড টু সেন্ড বেলি টু দ্য ক্যাসেল। বণিকটি কথা দিয়েছিল টু সেন্ড বেলি, বেলিকে পাঠানোর জন্য কথা দিয়েছিল টু দ্য ক্যাসেল, ওই দুর্গে। এখানে এফেক্টে হবে দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স। দ্য বিস্ট, জন্তুটি, সেন্ট হিম, তাকে পাঠিয়ে দিয়েছিল, অন হিজ ওয়ে, তার রাস্তায়, উইথ জুয়েলস মানে অনেক গহনা, অ্যান্ড ফাইন ক্লোথস মানে সুন্দর সুন্দর জামাকাপড়, ফর হিজ ডটার্স। তাহলে জন্তুটি তাকে গহনা এবং অনেক সুন্দর সুন্দর জামাকাপড় সহ তাকে তার রাস্তায় পাঠিয়ে দিয়েছিলেন। এর কারণ কী ছিল? কারণ বণিকটি তাকে কথা দিয়েছিল যে সে তার কন্যাকে তার দুর্গে পাঠিয়ে দেবে। 3 নম্বর দেখো, এফেক্টে আছে বেলি ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। বেলি কী করলো? ওই জন্তুটির শরীরের ওপর কাঁদতে শুরু করলো। এখানে কজে হবে বেলি ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। বেলি দেখতে পেয়েছিল যে ওই জন্তুটি প্রায় অর্ধমৃত হয়ে গেছে, এই কারণেই সে তার শরীরের ওপর কাঁদতে শুরু করেছিল। এবার অ্যাক্টিভিটি 6 কি বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে নিচে দেখো কতগুলি সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন করা আছে, এগুলোর উত্তর আমাদের দিতে হবে। 1 কি বলছে? হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট। কেন জন্তুটি স্থির করেছিল সে ওই বণিকটিকে মেরে ফেলবে? দেখো, দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট বিকজ হি ওয়াজ টেকিং অ্যাওয়ে হিজ মোস্ট প্রিসিয়াস পজেশন আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি। দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট, জন্তুটি স্থির করেছিল বণিককে মেরে ফেলার, বিকজ, কারণ, হি ওয়াজ টেকিং অ্যাওয়ে হিজ মোস্ট প্রিসিয়াস পজিশন, কারণ সে নিয়ে যাচ্ছিল তার কাছ থেকে অর্থাৎ জন্তুটির কাছ থেকে সে দূরে নিয়ে যাচ্ছিল হিজ মোস্ট প্রিসিয়াস পজিশন, তার সবচেয়ে মূল্যবান অধিকার, আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি, তার আতিথেয়তা গ্রহণ করার পর। এখানে এই যে মোস্ট প্রিসিয়াস পজিশন, তার সবচেয়ে দামি যে অধিকার, এখানে কার কথা বলা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে সেই গোলাপটির কথা বলা হয়েছে যেটি মার্চেন্ট তার ছোটো মেয়ে বেলির জন্য সেই বাগান থেকে তুলেছিল। 2 হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেলি ইন হিজ ক্যাসেল। জন্তুটি কীভাবে তার দুর্গে বেলির দেখাশোনা করেছিল? The beast looked after Belly in his castle by giving her lavish clothing and food. He also carried on lengthy conversations with her. কি বলছে? The beast looked after Belly. জন্তুটি বেলির দেখাশোনা করেছিল in his castle, তার দুর্গে, by giving her lavish clothing and food. তাকে যথেষ্ট পরিমাণে জামাকাপড় এবং খাবার দেওয়ার মাধ্যমে তার দেখাশোনা করেছিল। তার সঙ্গে তোমরা আরেকটু যোগ করে দিতে পারো, হি অলসো ক্যারিড অন লেন্থি কনভারসেশনস উইথ হার। সে তার সঙ্গে দীর্ঘ কথোপকথনও চালিয়েছিল। তোমরা এই অংশটা যোগ করতেও পারো, নাও করতে পারো। 3 হোয়াই ডিড বেলি ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস ইন দ্য ক্যাসেল। কেন বেলি ওই প্রাসাদে তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পায়নি? বেলি ফেলড টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস because the prince was in the form of the beast in the castle. বেলি ব্যর্থ হয়েছিল টু ফাইন্ড দ্য প্রিন্স, রাজকুমারকে খুঁজে পেতে, অফ হার ড্রিমস, তার স্বপ্নের, বিকজ, এর কারণ ছিল, দ্য প্রিন্স ওয়াজ ইন দ্য ফর্ম অফ দ্য বিস্ট ইন দ্য ক্যাসেল, ওই যে রাজকুমারটি জন্তুর রূপে ছিল তা ওই দুর্গের মধ্যে, তাই বেলি তাকে খুঁজে পায়নি।
4. What were the two things Belly carried to her father's house? বেলি কি দুটো জিনিস তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিল? The two things Belly carried to her father's house were an enchanted mirror and a ring. বেলি যে দুটো জিনিস তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিল সেগুলো ছিল একটা এনচ্যান্টেড মিরর অর্থাৎ একটা মায়া আয়না, অ্যান্ড এ রিং এবং একটা আংটি। এর সঙ্গেই দেখো আর একটা প্রশ্ন আছে, হোয়াই ডিড সি টেক দেম? সে কেন সেগুলিকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল? সি টুক দেম বিকজ দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল, and the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her fingers. She took them, সে সেগুলোকে নিয়ে গিয়েছিল বিকজ কারণ দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল, কারণ ওই যে জাদু আয়না ওটার সাহায্যে সে জানতে পারতো ওই জন্তুর দুর্গে কী ঘটছে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট, এবং ওই যে আংটিটা ছিল সেটা তাকে নিমেষের মধ্যেই তৎক্ষণাৎ ওই জন্তুর দুর্গে পৌঁছে দিতে পারতো। হোয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার্স, যখনই তার আঙুলের চারপাশে আংটিটিকে 3 বার ঘোরানো হতো। 5. হাউ ডিড এ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বিস্ট? কীভাবে একজন সুপুরুষ রাজকুমার একজন কুৎসিত জন্তুতে পরিণত হয়েছিল? Long ago, a fairy turned a handsome prince into a hideous beast after he refused to let her in from the rain. Thus, a handsome prince became an ugly beast. Long ago, বহুদিন আগে, a fairy turned a handsome prince into a hideous beast. একজন ফেয়ারি মানে একজন পরী, টার্নড এ হ্যান্ডসাম প্রিন্স ওই যে একজন সুপুরুষ রাজকুমারকে পরিবর্তিত করেছিল ইন্টু এ হিডিয়াস বিস্ট, একটা ভয়ঙ্কর জন্তুতে পরিণত করেছিল। আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেইন, যখন সে বৃষ্টির মধ্যে তাকে তার প্রাসাদে আসতে দেয়নি। দাস, এইভাবে এ হ্যান্ডসাম প্রিন্স বিকেম অ্যান আগলি বিস্ট, এইভাবে একজন সুপুরুষ রাজকুমার একটা ভয়ঙ্কর জন্তুতে পরিণত হয়েছিল। অ্যাক্টিভিটি 7. Rearrange the sentences in the correct order by writing the numbers in the brackets. 1 is done for you. নিচের সেন্টেন্সগুলিকে ক্রমানুযায়ী সাজাও, ব্র্যাকেটের মধ্যে নাম্বার লেখার মাধ্যমে। 1 is done for you, একটা তোমার জন্য করা আছে। দেখো এই যে 6টা বাক্য আছে সেগুলো পরপর ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে আমাদের। প্রথমে কি আছে, দ্য আগলি বিস্ট বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স, কুৎসিত দেখতে জন্তুটি একটা সুপুরুষ রাজকুমারে পরিণত হলো। 2 নম্বর কি আছে, বেলি ডিক্লাইন্ড টু ম্যারি দ্য বিস্ট, বেলি ওই যে জন্তুটিকে বিবাহ করতে অস্বীকার করলো। 3 নম্বর, দ্য মার্চেন্ট প্রমিসড টু ব্রিং এ রোজ ফর বেলি, বণিক কথা দিয়েছিল সে বেলির জন্য একটা গোলাপ আনবে। 4 নম্বর, বেলি ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, বেলি মৃতপ্রায় ওই জন্তুটির শরীরের ওপর কাঁদলো। 5 নম্বর, বেলি ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, বেলি ওই জন্তুটির দুর্গে গেল। 6 নম্বর, বেলি প্রমিসড টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি এ উইক লেটার, বেলি কথা দিয়েছিল যে সে ঠিক 1 সপ্তাহ পরে ওই প্রাসাদে ফিরে আসবে। দেখো এর মধ্যে 1 নম্বরটা যেটা প্রথম হবে সেটা করে দেওয়া আছে, 3 নম্বরেরটা হবে 1 নম্বর, দ্য মার্চেন্ট প্রমিসড টু ব্রিং এ রোজ ফর বেলি, বণিক কথা দিয়েছিল বেলির জন্য একটা গোলাপ আনবে, এটা হলো 1 নম্বর। এবার 2 নম্বর, এখানে দেখো 2 নম্বর হবে 5এরটা, বেলি ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, বেলি ওই জন্তুটির দুর্গে গেল, এটা হয়ে যাবে 2 নম্বর। এবার 3 নম্বর হবে 2এরটা, বেলি ডিক্লাইন্ড টু ম্যারি দ্য বিস্ট, বেলি জন্তুটিকে বিবাহ করতে অস্বীকার করলো। এরপর হবে 6 নম্বরেরটা, বেলি প্রমিসড টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি এ উইক লেটার, বেলি কথা দিয়েছিল যে সে ঠিক 1 সপ্তাহ পরে দুর্গে বা প্রাসাদে ফিরে আসবে। এরপর হবে 4 নম্বরেরটা, বেলি ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, বেলি মৃতপ্রায় ওই জন্তুটির শরীরের উপর কাঁদলো।
এরপর হবে 1 নম্বরটা, দ্য আগলি বিস্ট বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স। কুৎসিত দেখতে জন্তুটি একটা সুপুরুষ রাজকুমারে পরিণত হলো। তাহলে এইটা হয়ে যাবে 6 নম্বর। অ্যাক্টিভিটি 8, দ্য মিনিং অফ সার্টেন ওয়ার্ডস আর গিভেন হিয়ার। কিছু শব্দের মানে এখানে দেওয়া আছে। আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে ওই শব্দগুলিকে চিহ্নিত করো। দেখো প্রথমেই আছে ইমপ্রিসন্ড। ইমপ্রিসন্ড মানে হচ্ছে বন্দি। তার এর একই মানের বা সিনোনিমাস ওয়ার্ড যেটাকে আমরা বলে থাকি, তো সেটা হবে ক্যাপটিভ। ক্যাপটিভ মানে বন্দি। তারপর দেখো 2 নম্বর, দ্যাট হুইচ ক্যান নট বি সিন। যেটা দেখা যায় না। দেখা যায় না সেটাকে আমরা কী বলি? টেক্সটে এরকম শব্দ পেয়েছি আমরা একটা, সেটা হলো ইনভিজিবল। তারপর দেখো 3 নম্বর, ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্টস। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড কাইন্ড মানে দয়ালু, বিহেভিয়ার আচরণ, টু গেস্টস অতিথিদের প্রতি, সেটাকে আমরা কি বলি? হসপিটালিটি। তারপর দেখো 4, কমপ্লিটলি চেঞ্জড সম্পূর্ণভাবে পরিবর্তন, সেটাকে আমরা কি বলি? টেক্সটে এরকম একটা শব্দ আমরা পেয়েছি, সেটা হলো ট্রান্সফর্মড মানে পরিবর্তন। অ্যাক্টিভিটি 9 কি বলছেন? ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এই যে দেখো 4টে সেট আছে, এই 4টে সেটের মধ্যে প্রত্যেকটিতেই একটি করে ওয়ার্ড আছে যেগুলি অন্য ওয়ার্ডগুলির সাথে ম্যাচ করে না। সেই ওয়ার্ডগুলির নিচে আন্ডারলাইন করতে হবে। একটা করে দেওয়া আছে, দেখো। তাহলে প্রথমটা কি বলেছে? ম্যানসান। ম্যানসান মানে হচ্ছে বড় বাড়ি। প্যালেস। প্যালেস মানেও খুব বড় একটা বাড়ি। ফ্ল্যাট। ফ্ল্যাট মানে 2 বা 3 কামরা বিশিষ্ট একটা জায়গা, এটা খুব একটা বড় বোঝাচ্ছে না। আর হিউজ হাউস। হিউজ হাউস মানে বড় বাড়ি। তাহলে এখানের মধ্যে ম্যানসান, প্যালেস আর হিউজ হাউস এই তিনটেরই মানে খুব বড় বিশাল একটা বাড়ি বোঝাচ্ছে, কিন্তু ফ্ল্যাট মানে সেরকম বিশাল কিছু বোঝাচ্ছে না। তাই এখানে ফ্ল্যাটটা হয়ে যাবে আলাদা। তাই এখানে ফ্ল্যাটটাকে দেখো ব্লু করা আছে, তাহলে এইটা হয়ে গেল আলাদা ওয়ার্ড। এবার দেখো দ্বিতীয়টা কী বলছে? ড্রিজেল। ড্রিজেল মানে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তারপর দেখো স্টর্ম। স্টর্ম মানে ঝড়। টেম্পেস্ট। টেম্পেস্ট মানে হচ্ছে সামুদ্রিক ঝড়। আর সাইক্লোন। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। তাহলে স্টর্ম, টেম্পেস্ট, সাইক্লোন এগুলি সবই ঝড় বোঝাচ্ছে। এর মধ্যে ড্রিজেল এটা হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাহলে এইটা আলাদা, তাহলে এটার নিচে আন্ডারলাইন হবে। তারপর দেখো 3 নম্বরটা, ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? বন্ধু। ফো মানে শত্রু। অ্যালি মানে মিত্র। আর কম্প্যাট্রিয়ট মানে স্বদেশবাসী। তাহলে স্বদেশবাসী মানে হলো একই দেশের অধিবাসী, তাহলে মিত্রই হচ্ছে। তাহলে ফ্রেন্ড, অ্যালি আর কম্প্যাট্রিয়ট তিনটে একই ধরনের শব্দ। এখানের মধ্যে ফো মানে শত্রু, তাই ফো হলো আলাদা, তাই এর নিচে আন্ডারলাইন হবে। তারপর দেখো 4 নম্বরটা, রিফিউজ। রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। ডিক্লাইন মানে মানেও প্রত্যাখ্যান করা। আর ডিনাই মানেও তাই। তাহলে রিফিউজ, ডিক্লাইন আর ডিনাই এই তিনটে মানে প্রত্যাখ্যান করা বোঝাচ্ছে, আর এখানে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বোঝাচ্ছে। তাই এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে আলাদা ওয়ার্ড, তাই এটার নিচে আন্ডারলাইন হবে। অ্যাক্টিভিটি 10 কি বলছে? ফর্ম গ্রুপস। দল তৈরি করো। ডিসকাস অ্যামাং ইউরসেলফস, তোমাদের নিজেদের মধ্যেই আলোচনা করো। অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করো দ্য নাউন্স দ্যাট দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস অফ অ্যাক্টিভিটি 9 কোয়ালিফাই। মানে অ্যাক্টিভিটি 9-এর কয়েকটি যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলি থেকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলিকে চিহ্নিত করো এবং নাউনগুলিকে চিহ্নিত করো। তো দেখো উপরে চলে এসো, তোমাদের এখানে দেখো কী বলেছে? স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে নেওয়া হয়েছে এমন কতগুলি সেন্টেন্স, তোমরা একটু স্টাডি করো। দেখো প্রথম সেন্টেন্স কী আছে? হি এন্টার্ড এ দার্জিলিং প্যালেস। সে একটি ঝলমলে প্রাসাদে প্রবেশ করলো। তারপর কী আছে দেখো? সি ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুমস। সে অনেকগুলি মায়াময় ঘর আবিষ্কার করলো। এখানে দেখো প্রথম সেন্টেন্সে দার্জিলিং প্যালেস,
এখানে যে এই যে ড্যাজলিং, এখানে প্যালেস, যে প্যালেস তো নাউন, আর তারপরে দেখো রুমস আছে, রুমসও নাউন, কিন্তু এখানে যে ড্যাজলিং, এখানে কিন্তু ড্যাজেল হচ্ছে, ড্যাজেল মানে গুড়ি গুড়ি বৃষ্টি, সেটা কিন্তু ভার্ব, কিন্তু তার সঙ্গে আইএনজি যোগ করে, আইএনজি যোগ করার পর সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সেটা কিন্তু আর ভার্ব নেই। ড্যাজলিং প্যালেস, ঝলমলে প্রাসাদ, অর্থাৎ এই ড্যাজলিং শব্দটি প্যালেস অর্থাৎ নাউনটিকে, প্যালেস নাউনটিকে কিন্তু বিশেষিত করছে বা বর্ণনা করছে। প্রাসাদটি কেমন? ড্যাজলিং, ঝলমলে। তারপরে দেখো এখানে এনচ্যান্টেড রুমস, এখানে রুমস হচ্ছে নাউন, তার আগে দেখো এনচ্যান্টেড, এটা কিন্তু ভার্ব, এটাকে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হচ্ছে। এনচ্যান্টেড, এনচ্যান্টেড মানে হচ্ছে মায়াময়। এনচ্যান্টেড রুমস, এখানে রুমস মানে নাউন বা রুমস, এটাকে বিশেষিত করছে এনচ্যান্টেড শব্দটি। রুমগুলো কেমন? এনচ্যান্টেড বা মায়াময়। দেখো তারপর কি বলছে, ইন দিস টু সেন্টেন্সেস দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস আর নাউন্স, বলছে এই যে দুটি বাক্যে যে ব্লু কালারের যে দুটি শব্দ আছে, অর্থাৎ প্যালেস আর রুমস, এই দুটো হচ্ছে নাউন, যেটা আমি বললাম। তারপর দেখো দ্য রেড কালার্ড ওয়ার্ডস ডেসক্রাইব দ্য নাউন্স দ্যাট কাম আফটার দেম, এই যে লাল লাল রঙের যে শব্দগুলি আছে, অর্থাৎ ড্যাজলিং আর এনচ্যান্টেড, এগুলো কি বলছে? এগুলো ওই নাউনগুলিকে বিশেষিত করছে, অর্থাৎ প্যালেস আর রুমস এই দুটি নাউনকে বিশেষিত করছে। দিজ আর পার্টিসিপল অ্যাডজেক্টিভস, এগুলিকে কী বলা হয়? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দে ফাংশন লাইক দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড কোয়ালিফাই দ্য নাউন্স দ্যাট ফলো দেম। কি বলছে? এই যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটার কাজ কি? এটা নাউনকে, এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং নাউনকে বিশেষিত করে এবং নাউনের বর্ণনা দেয়। লেট আস লুক সাম মোর এক্সাম্পলস অফ পার্টিসিপল অ্যাডজেক্টিভস। চলো আরও কিছু পার্টিসিপল অ্যাডজেক্টিভের উদাহরণ দেখে নেওয়া যাক। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি? যেটা হলো, দেখো যেমন বললাম আমি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এখানে ভার্বটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে, তো এবং এটা নাউনটাকে বিশেষিত করছে। অর্থাৎ আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বর্ণনা করে, অর্থাৎ তাদের বিশেষিত করে, তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখানে ড্যাজলিংটা অ্যাডজেক্টিভ, এনচ্যান্টেডটাও তাই অ্যাডজেক্টিভ। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, পার্টিসিপেল দুই প্রকারের হয়, একটা হলো পাস্ট পার্টিসিপেল আর একটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের রূপ হলো আইএনজি থাকবে, যেমন ড্যাজলিংয়ে আছে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আর পাস্ট পার্টিসিপেলে কী হবে? ভার্বের সঙ্গে ইডি যোগ হয়, যেমন এনচ্যান্টেড, এখানে ইডি যোগ আছে, তাই এটা হলো পাস্ট পার্টিসিপেল। তারপর দেখো নিচের উদাহরণগুলি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ রোলিং স্টোন, রোলিং এটা হচ্ছে রোলটা কিন্তু ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। রোলিং স্টোনটা এখানে নাউন, আর রোলিং শব্দটির মাধ্যমে নাউনটিকে, এই স্টোন নাউনটিকে বিশেষিত করা হচ্ছে, অর্থাৎ স্টোনটি কেমন? রোলিং, তাহলে এখানে রোলিং হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর দেখো এ বার্কিং ডগ, বার্ক কিন্তু কুকুরের ডাককে বলা হয় বার্ক, বার্ক ভার্ব হয়, তো বার্কের সঙ্গে আইএনজি যোগ করে এখানে এটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে। তো আর এখানে যে ডগ নাউনটিকে বার্কিংয়ের মাধ্যমে বিশেষিত করা হয়েছে, অর্থাৎ বর্ণনা দেওয়া হয়েছে, তো এখানে বার্কিংটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর দেখো সি থ্রিউ অ্যাওয়ে দ্য উইদাউট ফ্লাওয়ার্স, এখানে উইদাউটটা ইডি যোগ আছে দেখো শেষে, তাই এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপেল। আর এখানে ফ্লাওয়ার্স নাউনটিকে বিশেষিত করছে এই শব্দটি, তাই এটা হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর দেখো ইউ শুড হেল্প এ উন্ডেড ম্যান, তোমার আহত মানুষকে সাহায্য করা উচিত। এখানে উন্ডেড দেখো ইডি যোগ আছে, অর্থাৎ এটা পাস্ট পার্টিসিপেল। আর উন্ডেড শব্দটির দ্বারা এখানে ম্যান যে নাউনটি তাকে বিশেষিত করা হচ্ছে, অর্থাৎ উন্ডেডটি হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এবার অ্যাক্টিভিটি 11-এ চলে এসো। কী বলছে? আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে বাক্যগুলিতে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেগুলি আছে সেগুলিকে আন্ডারলাইন করো। প্রথমটা দেখো, রুনা ইজ এ ট্রেন্ড নার্স। রুনা একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা। দেখো এখানে ট্রেন্ড হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে নার্স, দেখো নার্স হচ্ছে নাউন, তার আগে বসেছে ট্রেন্ড। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে এবং নাউনকে বিশেষিত করে, এটা একটু আগে আমরা জানলাম। তো এখানে ট্রেন্ড এটা হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো ট্রেন্ডের সঙ্গে ট্রেন্ডে ইডি যোগ আছে শেষে, তাই এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপেল।
এটা এখানে বলা নেই যে পাস্ট পার্টিসিপেল কি প্রেজেন্ট পার্টিসিপেল, সেটাও চিহ্নিত করো, শুধু তোমাদের আমি জানানোর জন্য এটা বলে দিলাম। তারপর দেখো 2 নম্বর, দ্য পুলিশ কট দ্য অ্যাবসকর্ডিং প্রিজনার। এখানে দেখো প্রিজনার মানে যে বন্দি, এটা প্রিজনারটা নাউন, তার আগে দেখো অ্যাবসকন্ডিং আছে, তাই এখানে অ্যাবসকন্ডিংটা হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে অ্যাবসকন্ডিংয়ের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা প্রেজেন্ট পার্টিসিপেল। তারপর দেখো এ রাইজিং সান লুকস ব্রাইট। রাইজিং সান, এখানে দেখো সান নাউন, তার আগে আছে রাইজিং, আইএনজি যোগ আছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপেল, বুঝতেই পারছো। তাহলে রাইজিংটা হয়ে যাবে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর দেখো ডু নট বোর্ড এ রানিং বাস। বাস এখানে নাউন, তার আগে আছে রানিং, তাহলে রানিংটা হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, আর আইএনজি যোগ আছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপেল। তারপর দেখো দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। স্লিপিং গার্ল, এখানে দেখো দুটো আইএনজি যুক্ত শব্দ আছে, একটা হলো স্লিপিং আর একটা হলো লুকিং। এখানে যে লুকিং আছে, লুকিং কিন্তু অ্যাডজেক্টিভ নয়, লুকিং কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। আইএনজি যোগ মানে সেটা কিন্তু পার্টিসিপেল নয়। তোমরা দেখতে পাচ্ছ লুকিং বিউটিফুল কিন্তু নাউন নয়, পার্টিসিপেল সবসময় নাউনের আগে থাকবে। এখানে দেখো নাউন কি, নাউন হচ্ছে গার্ল, তার আগে আছে কি স্লিপিং, তাহলে স্লিপিংটা হয়ে যাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। স্লিপিং গার্ল মানে ঘুমন্ত মেয়েটি, আর এখানে আইএনজি যোগ আছে, তাই এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেল। অ্যাক্টিভিটি 12 কি বলছে, আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ইনডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ। চিহ্নিত করো নিচের বাক্যগুলি ডাইরেক্ট স্পিচ না ইনডাইরেক্ট স্পিচ। কীভাবে বুঝবো, ডাইরেক্ট স্পিচে তোমরা দেখতে পাবে কোনো একজন বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় এবং তার আগে কমা থাকে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কোনো কমা বা ইনভার্টেড কমা থাকে না। তাহলে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কোনো একজন বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় এবং তার আগে কমা থাকে, আর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কমা বা ইনভার্টেড কমা থাকে না। তাহলে দেখো প্রথমটা কি আছে, হি সেড আই অ্যাম বিজি। এখানে দেখো হি সেডের পর কমা আছে এবং তারপর দেখো আই অ্যাম বিজি, এটা একজনের বক্তব্য, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ডাইরেক্ট স্পিচ। তারপর দেখো দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস দ্যাট ডে। এই বাক্যে দেখো কোনো কমা বা ইনভার্টেড কমা কিছুই নেই, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ। এরপর 3 নম্বর দেখো কি বলছে, দ্য স্টুডেন্ট সেড দ্যাট সিস হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার। এই বাক্যেও দেখো কোনো কমা বা ইনভার্টেড কমা কিছুই নেই, তাহলে এটাও হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ। তারপর 4 নম্বর দেখো, সি সেড কমা উইদিন ইনভার্টেড কমা আই অ্যাম লিভিং ফর দিল্লি নাও। এই বাক্যে দেখো সি সেডের পরে কমা আছে এবং তারপর কোনো একজন বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে ডাইরেক্ট স্পিচ। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।